ওয়েলকাম স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। পরমাণুর গঠন এই অধ্যায়টি আমরা 5টি ক্লাসে শেষ করেছি এবং আগের ক্লাসে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তো সেই ভিডিওটি তোমরা আশা করি দেখেছো। তো সেইখানে যাদের ভুল হয়েছিল বা যারা কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারোনি তারা সেটা দেখে নিয়েছো, খাতায় ভালো করে লিখে নেবে। আমি বলেছিলাম আজকে একটি ভিডিওর মাধ্যমে আমি যে সঠিক উত্তর নির্বাচন ধর্মী অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নাবলী আমি দিয়েছিলাম তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল হিসাবে, সেই প্রশ্নগুলির ডিটেলস অ্যান্সার আমি আলোচনা করব। তো লেটস স্টার্ট দ্য অ্যান্সার। নাম্বার 1, সিএল পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l=3 সম্পর্কটি মেনে চলে? এই ধরনের কোশ্চেন আমরা আগের পর্বে আলোচনা করেছি। তো এমসিকিউয়ে কম সময়ের মধ্যে এই ধরনের প্রশ্নের অ্যান্সার কিভাবে করা যায় দেখো। তো আমরা বলেছিলাম যে n+l এটা 3 কত রকমভাবে হতে পারে না, কোয়ান্টাম নাম্বার রুলস ফলো করে আমরা লিখতে পারি যেটা 3+0, এটা সবসময় 3sকে নির্দেশ করে, আর হতে পারে 2+1 যেটা কিনা 2pকে নির্দেশ করে। ওকে, আর তো হওয়া সম্ভব নয়। তো এই 2s 3sে থাকে ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, আর 2pতে p হলেই তাতে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। টোটাল কতগুলো ইলেকট্রন হলো? টোটাল ইলেকট্রন 8 ইলেকট্রন। তার মানে সিএল পরমাণুর 8টা ইলেকট্রনের ক্ষেত্রে এটা সম্ভব। এখন দেখতে হবে 3s আর 2pতে ইলেকট্রন আছে কি না। অবশ্যই আছে। ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো 1s2 2s2 2p6 3s2 3p5, তার মানে 3s আর 2p তার ফুলফিল অবস্থাতেই আছে। দেখো 3sেও ফুলফিল আছে আর 2pতেও ফুলফিল আছে, তার মানে ম্যাক্সিমাম ইলেকট্রন হতে পারে 6 আর 2 8টা। তাহলে অপশন নম্বর বি, অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি অ্যান্সারটা বুঝতে পারা গেছে। আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি আসছে দেখো, একই ধরনের কোশ্চেন, ওটা যদি বুঝতে পেরে থাকো এটাও পারবে। টোটাল কতগুলো ইলেকট্রন হতে পারে দেখো, এটা একইভাবে n+l = 7 কোয়ান্টাম নাম্বারস রুল থেকে আমরা দেখব এর কত রকমের কম্বিনেশন আমরা করতে পারি। 7+0 দ্যাট মিন্স 7s, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রন থাকতে পারে। আবার এটা 1 কমাবো, এর 1 যোগ করবো, ধরো এটা 6 করলাম, 6+1 এটা বোঝায় 6pকে বোঝায়, ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে। আবার এটা 1 কমাবো, 5+2, তার মানে এটা 5dকে বোঝাচ্ছে, তার মানে এতে আমরা জানি 10টা ইলেকট্রন থাকে। আর একটা হচ্ছে 4, আর হতে পারে কি না 4+3 হওয়া সম্ভব, এটা 4fকে বোঝায়, এতে 14, টোটাল 14 নাম্বার অফ ইলেকট্রন থাকে। টোটাল ইলেকট্রন কত হলো? টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে দেখো কত হবে, 8 6 14 সরি 4 6 4 10 2 12 2 হাতে 1 3 32 ইলেকট্রন। টোটাল 32 ইলেকট্রন এর ক্ষেত্রে n+l = 7 সম্ভব আছে। অপশান আছে, অপশান এ। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে কিন্তু অপশান এ। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো, আমি স্ক্রিন করতে তোমরা কোশ্চেনটা দেখে নাও একটু, যে বোরের পারমাণবিক মডেলে একটি ইলেকট্রনের সর্বনিম্ন কৌণিক ভরবেগ হতে পারে। আমরা বলেছিলাম বোরের তত্ত্ব থেকে আমরা জানি কৌণিক ভরবেগের ফর্মুলা mvr। বোরের ফার্স্ট পস্টুলেট এটাই ছিল যে কৌণিক ভরবেগটা হবে h/π এর পূর্ণ সংখ্যা সরল গুণিতক, মানে nh/2π, যেখানে
n এর মানটা হতে পারে কি 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা, 0 হতে পারে না কিন্তু। তাহলে সর্বনিম্ন কৌণিক ভরবেগ চেয়েছে, n এর ভ্যালু সর্বনিম্ন যেহেতু 1 হতে পারে, 1 বসিয়ে দিলে যা আসবে সেটা হচ্ছে h/2π। সর্বনিম্ন কৌণিক ভরবেগের মান এটা বেরিয়ে গেল। অপশান আছে অপশান সি। তাহলে কোশ্চেন নাম্বার 3 অ্যান্সার কিন্তু অপশন সি হবে। নিশ্চয়ই করেছো, যারা করেছো তাদের কারেক্ট হলে ঠিক আছে, ভুল হলে সেটা কারেকশান করবে, আর যারা করতে পারেন একটু দেখে নাও। আচ্ছা, এরপর কোশ্চেন 4, বোরের হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের গতি x হলে তৃতীয় কক্ষে ইলেকট্রনের গতি হবে। আমরা এই ধরনের প্রবলেম বোরের যে ক্যালকুলেশনগুলো আমি বোরের থিওরি থেকে ক্যালকুলেশন যেগুলো দেখিয়েছিলাম, ব্যাসার্ধ বা গতি, ইলেকট্রনের গতিবেগ বা শক্তি, তো সেখান থেকেই হবে। আমরা শর্ট ফর্মুলাগুলি লিখেও দিয়েছিলাম। দেখো, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি Vn, অর্থাৎ nতম কক্ষে গতিবেগ Vn ইকুয়াল টু হয় কত না, প্রথম কক্ষের গতিবেগ V1 ইন্টু কী হয় না Z/n। এরা হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখানে যেহেতু হাইড্রোজেন বলেছে, Z ইকুয়াল টু কিন্তু 1 হয়ে যাবে। ওকে, এই ফর্মুলাগুলো মনে রাখার সুবিধা কি, কীভাবে মনে রাখবে দেখো, যে জেড বাড়লে অর্থাৎ নিউক্লিয়াসের মোট আধান বাড়লে কিন্তু ইলেকট্রনের গতিবেগ বাড়বে, সমানুপাতিক সম্পর্ক ওপরে থাকবে। আর এন বাড়া মানে দূরত্ব বাড়া, নিউক্লিয়াস থেকে কক্ষের দূরত্ব বাড়া, অর্থাৎ ব্যাসার্ধ বাড়ে। তো ব্যাসার্ধ বাড়লে কিন্তু তার গতিবেগটা কমে যায় ইলেকট্রনটার, তো সেটা নিচে থাকবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এভাবে শর্ট ফর্মুলাগুলো মনে রাখতে পারবে। তো এখানে Z1 বসিয়ে দিলে প্রথম কক্ষের তো গতি দেওয়া আছে x, তাহলে তৃতীয় কক্ষের গতি আমরা V3 বলবো। V3 ইকুয়াল টু হবে V1x দেওয়া আছে, x/n এর ভ্যালু কত হবে এখানে 3, তাহলে x/3, এটা হবে অ্যান্সার। আচ্ছা, অপশান আছে অপশান বি। অপশান বিটা এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। ওকে, কোশ্চেন 5 দেখো, 2p অরবিটালের একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগের মান কত? এগুলো কনফিউজিং খানিকটা, কোশ্চেনগুলি ভালো করে বুঝতে হবে। আমি বিভিন্ন ভরবেগ এর ফর্মুলা বলে দিয়েছিলাম। একটা হচ্ছে বোর তত্ত্ব অনুসারে কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটা হয়, আর একটা হচ্ছে কক্ষকীয় কৌণিক ভরবেগ, অর্থাৎ তখন উপকক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের ক্ষেত্রে কক্ষকীয় কৌণিক ভরবেগের একটা ফর্মুলা। আর একটা হচ্ছে ইলেকট্রন নিজ অক্ষের চারিদিকে ঘোরার ফলে যে ঘূর্ণনজনিত কৌণিক ভরবেগ, তার একটা ফর্মুলা। এই তিনটে ফর্মুলা আমি বলেছিলাম। তো এটা ক্ষেত্রে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? তো 2p অরবিটাল বলেছে, কিন্তু এখানে কৌণিক ভরবেগ বলেছে, কিন্তু এখানে কক্ষকীয় কথাটা নেই। কক্ষকীয় কথাটা নেই। কক্ষকীয় বললে তাহলে আমরা L ইন্টু L+1 h/2π এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটাও বলা আছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এখানে 2, তাহলে কিন্তু এক্ষেত্রে ওই বোরের তত্ত্ব অনুযায়ী ওই ফর্মুলাটাই হবে, যে কৌণিক ভরবেগ mvr এটা সমান হবে কত, 2h, n এর ভ্যালু 2, 2h/2π। ওকে, 2 বাদ চলে গেল, h/π। অপশান আছে অপশান ডি, এটাই রাইট অ্যান্সার। ওকে, বুঝতে পারা গেছে আশা করি। আচ্ছা, এরপরে আরও একটা কোশ্চেন আছে, পরে দেখবে, সেক্ষেত্রে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আমি সেটাতে আসছি। তো এখন আপাতত কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে। প্রদত্ত কোয়ান্টাম সংখ্যার সেটগুলির মধ্যে কোনটি সঠিক সেট? এ ধরনের কোশ্চেন খুব আসে, বোর্ডেও আসে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও আসে। ঠিক আছে, খুব সাধারণ একটা ধারণা থেকে এগুলো সব হয়ে যাবে, খুব কঠিন কোশ্চেন কিন্তু নয়। ঠিক আছে, তো এখানে কিভাবে এই ধরনের কোশ্চেনগুলোকে দেখবে, ট্রিট করবে,
না, কোয়ান্টাম নাম্বারস রুল থেকে আমরা বারবার বলছি এন এর ভ্যালুর পরিপ্রেক্ষিতে এল এর ভ্যালু আসে, এল এর ভ্যালু থেকে এম এর ভ্যালু আসে। ঠিক আছে, তো এন এর ভ্যালু যা হবে এল এর ভ্যালু তার থেকে 1 কম হবে, ইকুয়াল হতে পারে না। মানে এল এর সর্বোচ্চ মানটা এন এর মানের থেকে 1 ইউনিট কম হবে। ঠিক আছে, আবার এম এর ভ্যালুগুলো কী হবে না, এল এর ভ্যালুর সমান, কিন্তু নেগেটিভ পজিটিভ সবই হবে, মাঝে 0। ঠিক আছে, তাহলে এবার সেটগুলোকে চেক করো। দেখো ফার্স্ট সেটটাতে কী দেওয়া আছে, দেখো n ইকুয়াল টু 2। n ইকুয়াল টু 2 হলে l ইকুয়াল টু 2 হতে পারে কি? এইমাত্র বললাম l এর ভ্যালু সবসময় n এর ভ্যালু যেটা দেওয়া আছে তার থেকে 1 ইউনিট কম আসবে, তার ম্যাক্সিমাম ভ্যালুটা। ওকে, তাহলে n এর ভ্যালু 2 এর জন্য l এর ভ্যালু কখনোই 2 হতে পারে না। ফার্স্ট সেটটা সঠিক নয়, এটা সঠিক সেটটা খুঁজে বার করতে হবে। তাহলে নাম্বার 1 অর্থাৎ এ কিন্তু সঠিক নয়। আচ্ছা, বি এটা চেক করো। বিয়েতে কী বলেছে দেখো, n ইকুয়াল টু 3 l ইকুয়াল টু 1 হওয়া সম্ভব। l ইকুয়াল টু 1 হলে m ইকুয়াল টু 0 হতেই পারে, s প্লাস এসটা হাফ হওয়া সম্ভব, তাহলে বি এরটা হওয়া সম্ভব। সিটা চেক করো, সিটা কোথায় ভুল আছে দেখো, n ইকুয়াল টু 5 l ইকুয়াল টু 1 হওয়া সম্ভব, কিন্তু m ইকুয়াল টু 2 দেওয়া আছে। l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু, l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালু কখনোই 2 হতে পারে না। ঠিক আছে, এটা ভুলই আছে। ডি এরটা চেক করো, ডি এটা বলেছে দেখো n ইকুয়াল টু 4 l ইকুয়াল টু 1 সম্ভব, কিন্তু একইভাবে যে l এর ভ্যালু 1 হলে m এর ভ্যালুটা -2 দেওয়া আছে, এটা সম্ভব নয়। তাহলে সঠিক সেটটি পেলাম কোনটা না, অপশান বি। অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছ। ওকে, পরের কোশ্চেনটা দেখো। আমরা এই ধরনের প্রবলেম বোর তত্ত্ব পড়ানোর সময় বলেওছিলাম যে বোরের এই তত্ত্ব শুধুমাত্র কোন ধরনের সাবস্ট্যান্সের বা পদার্থের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, মানে যাদের একটি মাত্র ইলেকট্রন আছে, 1 ইলেকট্রনিক স্পিসিস। ওকে, 1 ইলেকট্রনিক স্পিসিস সেটা পরমাণু বা আয়ন হতে পারে। পরমাণু তো একটাই হতে পারে, সেটা হচ্ছে হাইড্রোজেন, বাদবাকি সব আয়ন হবে। তাহলে চেক করো কোনটি প্রযোজ্য নয়। হাইড্রোজেন একটা ইলেকট্রন আছে, হবে। এই লিথিয়াম 2+, পরমাণু ক্রমাঙ্ক 2 মানে 2+, একটা ইলেকট্রন আছে। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 2+, মানে তার আরেকটি ইলেকট্রন আছে। হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেনের কটা? হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, প্লাস হয়েছে কিন্তু ইলেকট্রনটা বেরিয়ে গেছে, তাহলে এতে কোনো ইলেকট্রনই নেই। তাহলে অন্তত একটা ইলেকট্রন পিসিসের জন্য অ্যাপ্লিকেবল, ইলেকট্রন না থাকলে সেটা কী করে অ্যাপ্লিকেবল হবে? তাই বোর তত্ত্ব প্রযোজ্য নয় H+ আয়নটার জন্য। খুব সিম্পল একটা কোশ্চেন এটা। ওকে, আচ্ছা এরপরটা দেখো, এটা একটু ক্যালকুলেশান আছে, একটু দেখো কীভাবে করতে হবে। H পরমাণুর আয়নায়ন এনথালপির মান দেওয়া আছে। এর ইলেকট্রনকে n ইকুয়াল টু 1 থেকে n ইকুয়াল টু 2 স্থানান্তরের জন্য প্রয়োজনীয় শক্তির মান হবে। ঠিক আছে, আমরা আয়নায়ন এনথালপির গণনা দেখেছিলাম রিডবার্গের সমীকরণ থেকে। সেখানে আমি বলেছিলাম যে দেখবে আয়নায়ন এনথালপি কনসেপ্টটা কাজে লাগালে যে শক্তির মানটা আসে সেটা অ্যাকচুয়ালি প্রথম কক্ষের শক্তির সাথে সমান হয়ে যায়। ঠিক আছে, তাহলে প্রথম কক্ষের শক্তি আমরা ভাবতে পারি তাহলে এটা হাইড্রোজেনের প্রথম কক্ষের শক্তি। আবার প্রথম কক্ষের শক্তির সাথে এনতম কক্ষের শক্তির হাইড্রোজেনের আমরা জানি। ঠিক আছে, সেই রেসপেক্টে আমরা যেটা যদি করতে চাই তাহলে কিভাবে আসবে দেখো, আমি একটু অন্য জায়গাটা করছি, এখানে জায়গা শর্ট আছে, তো এটা এইভাবে আমরা করতে পারি। দেখো কোশ্চেন নাম্বার 8, এনতম কক্ষের শক্তির সাথে প্রথম কক্ষের শক্তির সম্পর্ক আমরা জানি কি, En ইকুয়াল টু E1 ইন্টু Z²/n²। হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি Z ইকুয়াল টু কত হয়, 1 হয়। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে সম্পর্কটা দাঁড়াবে যে En ইকুয়াল টু E1 ইন্টু 1/n²। ওকে, এবার E1 এর মানটা দেখো কত হবে বললাম। E1 এর মানটা কত দেওয়া আছে
না, প্রয়োজনীয় শক্তির পরিমাণ যেটা বলা আছে ওটা হাইড্রোজেন পরমাণু আয়নন এনথালপির মান, এই মানটা ধনাত্মক মান দেওয়া আছে, কিন্তু শক্তি স্তরগুলির মানে আমরা ঋণাত্মক সাইন থাকে আমরা জানি, কেন ঋণাত্মক চিহ্ন হয় তার তাৎপর্য আমি বলেছিলাম। তো এখানে একটা সাইন তোমাকে অ্যাপ্লাই করতে হবে, মাইনাস, নেগেটিভ সাইন। মাইনাস 1 পয়েন্ট কত ভ্যালুটা দেওয়া আছে দেখো, 1.312 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 312 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা E1 এর মান হয়ে গেল। একইভাবে EN এর ফর্মুলাটা থেকে, রিলেশনটা থেকে আমরা E2 এর মান পাবো। E2 এর মান কত হবে না, E1 এর মান মাইনাস 1.312 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1/4। ওকে, এবার ইলেকট্রন স্থানান্তরণের জন্য প্রয়োজনীয় শক্তি যেটা, সেটা দুটো শক্তি স্তরের পার্থক্যের সাথে সমান হয় আমরা জানি। তো ডেল্টা E সমান হবে E2 মাইনাস E1। E2 মাইনাস E1 মানগুলো বসিয়ে দিলে হয়, দেখো এটা একবারে করে দিচ্ছি, দেখো 1.312 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দুটো রাশিতেই আছে, এটা কমন নিয়ে নিলাম। E2 এর নেগেটিভ মানটা, আর এটা আগে লিখছি পজিটিভ নিয়েছি, তাহলে E1 এর মানটা পজিটিভ হয়ে গেছে, 1 মাইনাস 1/4 হচ্ছে, দেখো ঠিক আছে। তো এই ক্যালকুলেশনটা করলে কত হবে দেখো, করে এটা 9.84 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এই ইউনিটটা জুল মোল ইনভার্স থাকবে, মোল ইনভার্স প্রথম কক্ষের শক্তির ইউনিট যা ছিল ওই ইউনিটটাই আসবে। তাহলে এই অপশন, এটা কোন অপশনের সাথে যাচ্ছে দেখো, আসে এরকম অপশন দেখো, বি, অপশন বি রাইট অ্যান্সার হবে। ওকে, আচ্ছা এরপরে দেখো পরের কোশ্চেন। আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার একটু ভুল আছে, 8 এর পর ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়। ইলেকট্রন বিন্যাস সম্ভব কি সম্ভব নয় সেটা বিচার করতে হবে। প্রথম হচ্ছে, যে উপকক্ষে সর্বোচ্চ যতগুলি ইলেকট্রন থাকার কথা তার থেকে বেশি থাকা সম্ভব নয়, কম থাকতে পারে, এই একটা পয়েন্ট। আরেকটা হচ্ছে আদেও কোনো উপকক্ষের অস্তিত্ব আছে কি না সেটাও চেক করতে হবে। আগেও উপকক্ষটার অস্তিত্ব থাকবে তবে তো তাতে ইলেকট্রন আসার সম্ভাবনা। তো দুটো কেসের মধ্যে কোনটা ফিট করছে এখানে দেখো। তো 2p6 হওয়া সম্ভব, 2p আছে, 6টা ম্যাক্সিমাম থাকতে পারে। 3s1, 3s সম্ভব, এবং একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, একটা আছে সম্ভব। কিন্তু 2d5, d5 সম্ভব, কিন্তু 2d কি সম্ভব? 2d উপকক্ষটাই সম্ভব নয়। আগের দিনের আমি কোশ্চেনে আলোচনা করেছি যে কেন 2d সম্ভব নয়। তাহলে 2d কোশ্চেন, 2d উপকক্ষটাই সম্ভব নয়, তাহলে এটাই হবে, যেটাই সম্ভব নয়। 11 কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু হবে সি, অপশান সি। ওকে, 12, কোশ্চেন নাম্বার 12 দেখো, n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, m ইকুয়াল টু +2, তিনটে কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে। কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি কক্ষকের পক্ষে সম্ভব? এই কক্ষ, উপকক্ষ, কক্ষক কনফিউজিং, অনেক সময় কনফিউশনে পড়ে যাও তোমরা, প্রশ্ন করো স্যার কখনো কক্ষক বলছে কখনো উপকক্ষ বলছে। তো এখানে বলে রাখি যে কক্ষক কী বলেছে, কক্ষক একটি নির্দেশ করতে গেলে তার তিনটি কোয়ান্টাম সংখ্যা নির্দিষ্ট করতে হয়। একটি কক্ষকে নির্দিষ্ট করতে গেলে একটি কোয়ান্টাম সংখ্যা দরকার, সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। একটি উপকক্ষকে নির্দিষ্ট করতে গেলে তার দুটি কোয়ান্টাম সংখ্যা থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ n, আর একটা l। আর কক্ষককে নির্দিষ্ট করতে গেলে একটা তিনটে কোয়ান্টাম সংখ্যা বলতে হবে মিনিমাম। তো এখানে তিনটেই দেওয়া আছে, তাহলে তিনটেই দেওয়া আছে মানে কটা কক্ষককে বোঝাবে? একটাই, কারণ তিনটি মান দ্বারা একটি কক্ষক নির্দেশিত হয়। ওকে, তার মানে এখানে অ্যান্সারটা কী হবে? এ। এবার এখানে আমি বলি যে যদি n ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু 2 দিয়ে এই মানটা যদি না দিত, তাহলে কটা কক্ষককে নির্দেশ করতে বলতে পারবে? l ইকুয়াল টু 2 মানে d উপকক্ষকে বোঝায়, আবার d এর আমরা জানি 5টি কক্ষক থাকে,
5টি কক্ষক। যদি প্রশ্নটা এমন করতো যে n=3 l=2 কোয়ান্টাম সংখ্যাগুলি কতগুলি কক্ষককে নির্দেশ করে, তাহলে কিন্তু 5টি হতো অ্যান্সারটা তখন। কিন্তু যখনই m এর মান নির্দিষ্ট করে দিচ্ছে, কক্ষক সংখ্যাও নির্দিষ্ট একটা কক্ষককে তখন বোঝাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কোশ্চেন নাম্বার 13 দেখো, কোনটিতে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? আমরা হুন্ডের সূত্র প্রয়োগ করে আমরা আগের দিন কিছু প্রবলেম দেখিয়েছি। তো কীভাবে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন বের করতে হয় সেটা আমরা দেখিয়েছিলাম। ইলেকট্রন বিন্যাস করতে হবে, তাছাড়া বোঝার উপায় নেই। ঠিক আছে, সবটা করার দরকার নেই। আমি নিয়ারেস্ট নোবেল গ্যাস আমি শর্টকাটে কীভাবে শিখিয়েছিলাম, এটা সবই হচ্ছে প্রথম যে সন্ধিগত সারি তার 4টে মৌলই দেওয়া আছে, সব আর্গন কোর। 18 হয়ে গেল। mn এর 25 থেকে 2 বাদ দিয়ে দাও, 25 থেকে 2 বাদ দিয়ে দিলে কত হয়? 23। 18, 23 থেকে 18 বাদ দাও, কত হয়? 5। সবসময় এদের কিন্তু এস থাকে না, সবার আমরা জানি, আয়ন অবস্থায় বলছি। এস যদি না থাকে তাহলে সবটাই ডিতে ইলেকট্রন আছে, 3d5। তার মানে এটা আমার 3d5 কনফিগারেশন জানা হয়ে গেল। Fe2 প্লাস 26 একই রকমভাবে করবো, দেখো খুব সহজে কম সময়ের মধ্যে বেরিয়ে যাবে। আর্গন কোর 3d কত হবে? Fe2 প্লাস মানে দেখো 3d6 আসবে। 26 থেকে 2 বাদ দেবো, 18 বাদ দিয়ে দেখো ডিতে 6টা থাকছে। ক্রোমিয়ামের পারমাণবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি। আর্গন কোর দিয়ে কি হয় না, এস থাকবে এর ক্ষেত্রে, 3d5 হয় আর 4s1 হয়, তাই তো? 4s1 হয়। আর কপার 2 প্লাসে 3d9 হয়। ঠিক আছে, এটা 2 প্লাস যেহেতু, তাহলে আর্গন কোর দিয়ে 3d9। এবার বিজোড় ইলেকট্রন বুঝতেই পারছো, 5টা কক্ষক আছে, 5টাই আছে 5টা বিজোড় ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন এর 5। এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন একটা কমে যাবে, তাই তো? একটা পেয়ারিং হয়ে যাচ্ছে, তো এখানে 5 ছিল, একটা পেয়ারিং হয়েছে, তাহলে 4 হবে অযুগ্ম ইলেকট্রন। এর ক্ষেত্রে দেখো ভালো করে, ডিতে 5টা ঘরে 5টাইতে একটা একটা করেই থাকবে হুন্ডের সূত্র অনুসারে, আবার 4s-এ 2টো থাকতে পারে, একটা আছে, ওটাও বিজোড়। তার মানে এর ক্ষেত্রে কিন্তু 6টা বিজোড় হয়ে গেল। এর ক্ষেত্রে বিজোড় কি একটাই আসবে, 3d10 হলে সম্পূর্ণরূপে ভর্তি, একটাইতে একটা কক্ষকে, তার মানে তার একটা ইলেকট্রন আছে, ওইটাই বিজোড় ইলেকট্রন। তাহলে Cu2 প্লাসের কিন্তু একটা বিজোড় ইলেকট্রন। তাহলে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম ইলেকট্রন কোনটাতে এলো? ক্রোমিয়াম। বোঝা গেছে? তাহলে অ্যান্সারটা হবে ক্রোমিয়াম। ক্রোমিয়াম উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশান সি। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেনটা দেখো কী আসছে। ক্রোমিয়াম 3+ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। এইমাত্র ক্রোমিয়াম তো করেই দেখলাম, এই প্রশ্নটা এটা করে ফেললে এটা তো সঙ্গে সঙ্গেই বলে দেওয়া যায়। 3+ করেছে, তাহলে আমার 6টা ছিল, 6টা ইলেকট্রন থেকে 3টে বাদ দিয়ে দাও। 6টা বিজোড় ছিল, বেরিয়ে যাচ্ছে যখন ইলেকট্রন, 3+ হয়েছে, তো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর তো আর যুগ্মকরণের কোনো সম্ভাবনাই নেই, অযুগ্মগুলোই বেরোচ্ছে। তাহলে অযুগ্ম 3টে বের করে দিলে আর 3টে পড়ে থাকে, সিম্পল হিসাব। তাহলে এ, অপশন এ হবে। ওকে, আচ্ছা, তাহলে কোশ্চেন 15টা কী বলছে দেখো। l=3 এবং n=4 কোয়ান্টাম সংখ্যাবিশিষ্ট উপকক্ষে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো। তো এটা তো আশা করি সকলেই পেরেছো। এরকম আমি উপকক্ষ চিহ্নিতকরণ করতে হবে, আগে উপকক্ষটা চিহ্নিত করতে হবে। এল এর ভ্যালু 3 হলে আমরা জানি সেটা এফ উপকক্ষ হয়, তার মানে এটা হচ্ছে 4f উপকক্ষ। ওকে, এন এর ভ্যালু 4, এটা না বলা থাকলেও আমরা সর্বাধিক ইলেকট্রন বের করতে পারতাম, কারণ l=3 মানে সেটা এফ উপকক্ষকে বোঝায়, আর এফে সর্বাধিক 14টা ইলেকট্রন থাকতে পারে। আমরা পাউলির অপবর্জন সূত্রের প্রয়োগে এটা করেছি, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা উপকক্ষগুলিতে। তাহলে অপশান সি হবে তো নাকি? অপশান সি অবভিয়াসলি, খুব সহজ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 15 হয়ে গেল। এরপর দেখো, যদি ইলেকট্রনের অবস্থানগত অনিশ্চয়তা 0 হয় তবে ভরবেগের অনিশ্চয়তা হবে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রয়োগ করতে হবে।
আমরা অনেক এ ধরনের ম্যাথামেটিক্স অনেক দেখিয়েছি আমি, গাণিতিক সমস্যা। তো ফর্মুলাটা কি না, অবস্থানের অনিশ্চয়তা আর ভরবেগ চেয়েছে দুটো, তাহলে অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে ডেল্টা এক্স দিয়ে লেখা হয়, ইন্টু ভরবেগের অনিশ্চয়তাটাকে ডেল্টা পি দিয়ে লেখা হয়। এটা গ্রেটার ইকুয়াল টু হয় h/4π। এটাই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপ। তো এর ক্ষেত্রে কি বলেছে না, অবস্থানের অনিশ্চয়তা মানে ডেল্টা এক্সটা 0, তাহলে ডেল্টা পি যখন করবো, ভালো করে বোঝো, ডেল্টা পি যখন করবো গ্রেটার ইকুয়াল টু ভাবতে পারি h/4π ইন্টু এটা 0 হয়ে যাবে, তার মানে এটা কি ইনফিনিটি হয়, তার মানে অসীম। তাহলে ডেল্টা পি এর মানটা তখন কিন্তু অসীম, অপশন ডি এর সাথে যাচ্ছে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 16 অ্যান্সার হয়ে গেল অপশন ডি। দেখো এরপরেরটা কি আসছে, নিচের যে কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে সেটি হলো। সমস্ত কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য বলেছিলাম আমি, 2-3টে করে পয়েন্ট দেখবে আমি বলে গেছি। তো সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য ছিল যে ওটা কক্ষের আকার নির্ধারণ করে, মানে KLMN যে কক্ষগুলো তারা আকার নির্ধারণ করে। গৌণ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি নির্দেশ করে। আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বিন্যাস নির্দেশ করে, ত্রিমাত্রিক দেশে চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তারা কীভাবে বিন্যস্ত হয়। আর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা ইলেকট্রনের নিজ অক্ষের চারিদিকে ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে। তাহলে স্বাভাবিকভাবেই এটা অপশন বি হবে। নিচের যে কোয়ান্টাম সংখ্যাটি কক্ষকের আকৃতি নির্দেশ করে সেটি হলো গৌণ কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এল দিয়ে যাকে আমরা প্রকাশ করি। বোঝা গেছে? এটি প্রদত্ত কোনটি ভূমাবস্থা মানে সাম্যাবস্থায় আর কি, ভূমিস্তরে, সাম্যাবস্থা মানে ভূমিস্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে সিআরের ইলেকট্রন বিন্যাস আমরা তো একটু আগেই করলাম সিআরের। তো এখানে বলো কোনটার সাথে ম্যাচ করছে। আর্গন কোর দিয়ে দেখিয়েছিলাম, আর্গন কোর পর্যন্ত, তারপরে কি থাকছে, লাস্টে থাকবে মোটামুটি 3d5 4s1, তো একটাই আছে অপশন, এইটা হচ্ছে বি। দেখো 3d5 এসে 3d5 4s1। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 18-এর অ্যান্সার অপশান বি হচ্ছে। 19 এ ধরনের প্রবলেম তো আগেও করলাম। বোরের তত্ত্বানুযায়ী বোরের পঞ্চম কক্ষে একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে, এন এর ভ্যালু 5, তাহলে NH/2π এটা হচ্ছে ফর্মুলা, তাহলে এন এর ভ্যালু 5 বসিয়ে দিলে 5/2 মানে 2.5, তো 2.5 H/π, এই অপশানটা আছে, এইভাবে আছে বলে করলাম। ওকে, তাহলে অপশান ডি হবে। কোশ্চেন নাম্বার 19-এর অ্যান্সার হবে অপশান ডি। আচ্ছা, এরপরে কি দেখো, কোশ্চেন 20, প্রদত্ত কোন সেটটিতে একটি ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি বর্তমান। তাহলে কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, 4টে করে কোয়ান্টাম নাম্বার দিয়ে দিয়েছে, দিয়ে এই কোয়ান্টাম নাম্বারগুলি কোনো না কোনো একটি ইলেকট্রনের বিভিন্ন কোয়ান্টাম সংখ্যাকে নির্দেশ করছে। একটাই যেহেতু স্পিন কোয়ান্টাম নাম্বার উল্লেখ করা আছে, প্রতিটা ইলেকট্রনের কিন্তু এগুলো কোয়ান্টাম নাম্বার পরমাণুর মধ্যে আছে বা আয়নের মধ্যে। তো এদের ক্ষেত্রে শক্তি বের করতে হলে আমাকে কি চিহ্নিত করতে হবে, আমরা উপকক্ষটাকে চিহ্নিত করব। উপকক্ষের শক্তির ক্রম আমরা জানি, তাহলে এটা থেকে আমাদের এটা কোন উপকক্ষকে নির্দেশ করছে, দেখো 3D, কারণ এন এর মান 3 আর এল এর মান 2 দিয়ে আছে মানে 3D। এটার ক্ষেত্রে কি 4D, ঠিক কি না? আর এটার ক্ষেত্রে 4P, আর এটার ক্ষেত্রে 5S। ওকে, এবার শক্তি নির্ধারণ করতে হলে আমরা জানি n+l রুল বলেছিলাম, n+l রুল অ্যাপ্লাই করে দেবো। দেখো কোনটার সবচেয়ে বেশি আসবে, সব 3+ এগুলো যোগ করে দিলে হলো 3+2 মানে 5 আসবে, এর 6 আসবে, এটা 4 আর 5 আসছে, আর এটাও 5 আসছে। এবার n+l ভ্যালু যার যত বেশি হবে, এটাই ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি, n+l ভ্যালু এটাই ম্যাক্সিমাম এসেছে, তাহলে n+l ভ্যালু যার বেশি সবচেয়ে তারই শক্তি বেশি। তার মানে
বি সেটটিতে যে ইলেকট্রনটাকে নির্দেশ করা হয়েছে সেই সেটটির শক্তি সবচেয়ে বেশি হবে। অপশান বি হবে এখানে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে দেখো কোশ্চেন 21, D7 কনফিগারেশনে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা কত? মানে কি বলতে চাইছে, আমরা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার দুটি মান হয় আমরা জানি, সেটা কি একটা প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। তাহলে D7 কনফিগারেশনে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দেখো, D7টাকে বক্স করে আগে দেখে নেবো যে কীভাবে ইলেকট্রনগুলো আছে। আমরা ডি এর কটা ঘর জানি, 5টা, এক একটা ঘর মানে একটা কক্ষক, 1 2 3 4 5টা হলো। 7টা ইলেকট্রনকে রাখো হুন্ডের নিয়ম মেনে, কটা হলো, 5টা হলো, পেয়ারিং হবে দুটোতে, 7টা। তাহলে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা চেয়েছে। তাহলে আমি 5টা একই দিকে ঘুরছে, তাহলে প্লাস হাফ ধরলাম, প্লাস হাফ ইন্টু 5টা একই দিকে ঘুরছে, তাহলে প্লাস হাফ ইন্টু 5 প্লাস মাইনাস হাফের কটা আছে, 2টো আছে, কেটে দাও। তাহলে এটা কত আসছে আলটিমেট রেজাল্ট, এটা হচ্ছে 5-এর 2, এই -1 আসছে, তার মানে কত হচ্ছে, এটা 3-এর 2 আসছে, তাই তো। এবার 3-এর 2টা যে এলো এটা প্লাসে এসেছে তো, এবার এখানে কিন্তু প্লাস 3-এর 2 অপশান নেই, অপশান আছে কিন্তু প্লাস মাইনাস 3-এর 2। এখন মাইনাসটা কি আসা সম্ভব, ভালো করে বোঝো, মাইনাসটাও কিন্তু আসা সম্ভব। আমি ওপরের দিকে যেগুলো ঘুরছে সেগুলির সব প্লাস হাফ ধরেছি, কারণ ওটা তো মাইনাস হাফ ধরা যেত, তাহলে মাইনাস হাফ ইন্টু 5, ওপরের দিকে যেগুলো ঘুরছে সেগুলো আমি মাইনাস হাফ ধরলাম, হতেই পারে একই দিকে ঘুরছে তাদের সব মাইনাস হাফ করে, আর উল্টো দিকে যে দুটো ঘুরছে সেটা প্লাস হাফ করে, তাহলে এটা মাইনাস হতো আর এই দিকটা প্লাস 1 হতো, তার মানে সেক্ষেত্রেও আসতো কি -3-এর 2। এই ক্যালকুলেশনটা করলে -3-এর 2 আসতো না, তার মানে কি দুটোই সম্ভব, ওই জন্য দেওয়া আছে +-3-এর 2। ওকে, তাহলে D7 কনফিগারেশনে মোট ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা মানগুলিকে আমি যোগ করলে সেটা +-3-এর 2 হতে পারে। অপশান ডি হবে 21-এর কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশান ডি। আচ্ছা এটা পরিষ্কার করতে করতে ততক্ষণ তোমরা এই কোশ্চেনটা দেখো কি বলেছে, যে একটি ভ্যাকুয়াম টিউবে একটি ইলেকট্রনকে নির্দিষ্ট বিভব প্রভেদে ক্রমাগত ত্বরান্বিত করা হচ্ছে। যদি ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস পায় তবে ইলেকট্রনটির গতিশক্তি প্রায়, বলে 4টে অপশন দেওয়া আছে, 11% হ্রাস পাবে, 23.4% বৃদ্ধি পাবে, 10% বৃদ্ধি পায় আর 11.5% বৃদ্ধি পায়। এখন হ্রাস পাবে না বৃদ্ধি পাবে সেটা আগে কনফার্ম করি। ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্যের সাথে গতিশক্তির ফর্মুলা আমি বলেছিলাম, করে দেখিয়েছিলাম কীভাবে আসে, মনে আছে আশা করি। ল্যামডা ইকুয়াল টু h/√/, কী হয় না 2mE, যেখানে ইটাই হচ্ছে, এই ইটাই হলো গতিশক্তি, ঠিক কিনা। তাহলে আদার সব কিছু কনস্ট্যান্ট থাকলে আমরা ল্যামডার সাথে গতিশক্তির রিলেশন বলতে পারি ল্যামডা ভ্যারিজ উইথ 1/√E। তাহলে ল্যামডা যদি হ্রাস পায়, তরঙ্গদৈর্ঘ্য 10% হ্রাস পায় বলেছে, তাহলে অবভিয়াসলি গতিশক্তিটা কিন্তু বৃদ্ধি পাবে। প্রথম অপশনটা হবে না, কিন্তু তারপরের অপশানগুলোতে সবেতেই বৃদ্ধি পায় কথাটা আছে। এবার অ্যাকচুয়াল ভ্যালুটা তাহলে বের করতে হবে, কীভাবে বেরোবে দেখো। এখানে আমরা কি করতে পারি না λ1/λ2 করি, দুটো ক্ষেত্রে আমরা এটাকে তখন √ওভার কী লিখতে পারবো, E2/E1 লিখে যায় তো, ঠিক আছে। এইবার দেখো
এবার ল্যামডা যদি 100 ধরি, ল্যামডা ওয়ানটা ধরো 100 ধরলাম, পার্সেন্টেজ দিয়ে আছে, তাহলে ল্যামডা টুটা কত হবে, হ্রাস পাচ্ছে 10%, মানে ল্যামডা টুটা 90 হবে, ঠিক কি না? তাহলে এটা সমানই হয়ে যাবে √E2/E1, বা এখান থেকে এটা স্কোয়ার করে নেব, দুদিকে স্কোয়ার করে নেব, তাহলে এটা কেটে তোমার 10/9 আসছে, তাহলে E2/E1 এটা সমান আসবে কত, 100/81 আসবে, 100/81। ওকে, তার মানে আমরা এখান থেকে দুদিকে এক বিয়োগ করে দিচ্ছি, দেখো সহজে করার জন্য, E2 - E1/E1 হবে তো, E2 - E1/E1 এক মাইনাস করলাম, এইদিকে ওই পক্ষে এক মাইনাস করলে এটা 100 - 81/81 হলো। দেখো এটা হচ্ছে বৃদ্ধি, E2 - E1 মানে হচ্ছে গতিশক্তির বৃদ্ধি বাই প্রাথমিক গতিশক্তি। একে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি বেরিয়ে গেল, ঠিক আছে? 100 দিয়ে মাল্টিপ্লাই করতে, তারপরে এই দিকটাও 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। এটা করো, ওটা মাইনাস করলে কত হয়, 19 হবে, বাই 81 ইন্টু 100, এই ক্যালকুলেশনটা যা হবে সেটাই অ্যান্সার। এই জায়গাটা আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে চেঞ্জটা বের করলাম, আচ্ছা কতটা বৃদ্ধি হয়েছে সেটা প্রাথমিকের মধ্যে তোমার ফ্র্যাকশান অফ ইনক্রিজ, এটা ফ্র্যাকশান অফ ইনক্রিজ কতটা হয়েছে বের করলাম, তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে পার্সেন্টেজ অফ ইনক্রিজ বেরিয়ে গেল। তাহলে এদিকে এই ভ্যালুটা যা হবে এটা ক্যালকুলেশন করে দেখো কোনটার সাথে মিলছে। এটা ক্যালকুলেশন করেছো নিশ্চয়ই, দেখো সহজেই, যে 23.4 আসছে, এরকমই আসছে, 4.5 এরকম সামথিং আছে, তাহলে 23.4 এরকম একটা অপশন আছে বৃদ্ধি, তাহলে অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? এটা খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে। এটা একটু চিন্তাভাবনার মধ্যে ছিল, এটা ভাবতে হতো আর কি, আগের এগুলি খুবই সহজ, তার মধ্যে এইটা একটু হার্ড ছিল, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম সলভ করতে হবে, যত বেশি এমসিকিউ প্র্যাকটিস করবে তত ক্লিয়ার হবে এবং খুব স্পিড প্র্যাকটিস হবে, স্পিডে করতে পারবে এমসিকিউ। 23, একটি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে একটি ইলেকট্রন n = 5 স্তর থেকে n = 1 স্তরে স্থানান্তরিত হলে রেখা বর্ণালীর সংখ্যা হবে। করিয়েছিলাম, মনে পড়ছে? বলেছিলাম সবাই যদি গ্রাউন্ড স্টেট বা প্রথম স্তরে ফিরে আসে সম্ভাব্য উচ্চতর বিভিন্ন স্তর থেকে, সেক্ষেত্রে বর্ণালী রেখার সংখ্যা নির্ণয়ের একটা ফর্মুলা আমি বলেছিলাম, সেটা কি না, বর্ণালী রেখার সংখ্যা এটা সমান হয় না n × n - 2/2। এটা যদি সব প্রথম স্তরে ফিরে আসে, ঠিক আছে? তাই এখানে প্রথম স্তরে ফিরে আসার কথা বলেছি, তাই n বলতে এখানে 5, তাহলে এখানে উচ্চতর এই n এর মানটা বলতে সম্ভাব্য উচ্চতর যে স্তর তার মানটা, তার ক্ষেত্রে n এর মানটা এখানে 5 দিয়েছে, তাহলে 5 × 5 - 2/2 কত হয়, যে 5 আর এটা 3, 15/2 আছে, এটা একটু ভুল হলো, এটা 1 হবে, ফর্মুলাটা একটু ভুল হচ্ছে লেখা, 1 হবে, মানে n × n - 1/2, তাহলে এটা হবে 4 × 5 = 20/2, মানে 10টা লাইন হবে। ওকে, তাহলে 10 আছে অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, হয়তো পেরেছো। এই ধরনের প্রবলেম আমি আগে করিয়েছিলাম, পড়ানোর সময় আমি গাণিতিক উদাহরণে দেখিয়েছিলাম।
ঠিক আছে, যারা এটা সলভ করেছো অনেকেই পারবে, অনেকগুলি যাদের হয়নি বা যদি ভুল হয়ে থাকে সেটা একটু কারেকশান করে নেবে। আচ্ছা, এরপরে 24 দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে বামার সারির প্রথম রেখাটির তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, তাহলে Li2+ এর প্রথম রেখাটির তরঙ্গ সংখ্যা হবে। পারমাণবিক বর্ণালী আমরা ব্যাখ্যা করেছিলাম রিডবার্গের সমীকরণের সাহায্যে। তো হাইড্রোজেন পরমাণুর যে বর্ণালীর শ্রেণী বা সারিটা পাওয়া যায়, তার 6টা সারি আমরা বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে বামার সারি, এটাই প্রথম আবিষ্কৃত হয়েছিল। এবং এক্ষেত্রে এই সারিটার বৈশিষ্ট্য হচ্ছে এর লাইনগুলি সব খালি চোখে দেখা যায়, কারণ দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জের মধ্যে আসে। ঠিক আছে, তো রিডবার্গের সমীকরণটা নিশ্চয়ই মনে আছে। রিডবার্গের সমীকরণটা আমি একটু লিখছি, দেখো, যে নিউ বার অর্থাৎ তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু RH ইন্টু 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এরকম ছিল। যেখানে RH মানে ওই রিডবার্গ কনস্ট্যান্ট হাইড্রোজেনের জন্য। এখানে যে প্রশ্নটা দিয়েছে দেখো, দুটোই আয়ন, একটা হাইড্রোজেন বলেছে আর একটা Li2+, তাহলে এক্ষেত্রে কিন্তু সারিটা একই আছে, মানে n1 n2 মান ফিক্সড, তাহলে ভ্যারি করছে কোনটা না এই RH। এটা হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে এই সমীকরণটা লিখেছি। হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে কী সমীকরণটা বলেছিলাম মনে আছে নিশ্চয়ই, নিউবার, সেক্ষেত্রে কী হবে না RH এর সাথে একটা কী গুণ থাকবে, একটা Z² গুণ থাকে, দিয়ে এটা 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে শুধু ভ্যারি করছে যেটা, সেটা হচ্ছে Z²। আচ্ছা, তাহলে একটা তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, এই প্রথমটার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে তরঙ্গ সংখ্যাটা চাইছে। কিভাবে হবে, এটা ভাগ করে দিলে Z² পড়ে থাকে। ঠিক আছে, এই দুটো সমীকরণকে ভাগ করে দিলে কি পড়ে থাকে, এটা আমি নিউ H ধরছি আর এটা হচ্ছে নিউ Li2+ ধরছি। ওকে, তাহলে এদিকটা করছি, দেখো, নিউ বার Li2+ বাই নিউ বার H, এটা সমান দেখো কি পড়ে থাকবে, শুধুমাত্র Z² পড়ে আছে। ওকে, তাহলে এখান থেকে এবার দেখো যে নিউ বার অফ Li2+ কত হবে, জাস্ট ওটাকে Z² দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো ভ্যালুটা দেওয়া আছে যে 15200 ইন্টু Z²। এবার লিথিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে লিথিয়াম 3 মানে 9। ওকে, জাস্ট এটাকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে সেটাই হবে অ্যান্সার। কোন অপশনটার সাথে যাচ্ছে দেখো, 9 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 8। ঠিক আছে, y/0 আসছে অপশান, কোনটার সাথে ম্যাচ করলো, ডি। ঠিক কিনা, এটা 6 হবে, 5 করেছি, অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে আশা করি। আচ্ছা, এর পরের অপশনটা, এই পরের কোশ্চেনটা দেখো, ভূমিস্তরে He2+ আয়ন থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় কত গুণ বেশি। বোঝা গেছে কোশ্চেনটা না, He+ থেকে একটি ইলেকট্রন নির্গত করতে প্রয়োজনীয় শক্তির তুলনায় হাইড্রোজেনের কত গুণ বেশি হবে। আমরা এইমাত্র শক্তির ফর্মুলা একটা দেখলাম যে E of En of He2+, He2+ না, এটা He+ হবে, একটু ভুল আছে, He+ হলে 1 ইলেকট্রনিক হচ্ছে, তাহলে He2+ না করে He+ করো।
এইচ ই প্লাস ইএন অফ এইচ ই প্লাস সমান হবে ই ওয়ান অফ এইচ ইন্টু ফর্মুলাটা হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটাই সম্পর্ক। তাহলে এটাই চেয়েছে, ভূমিস্তর মানে ওয়ানই হবে, ই ওয়ানই করছি, ই ওয়ান অফ এইচ ই প্লাস সমান হবে ই ওয়ান অফ এইচ ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ওয়ানই হচ্ছে জেড ভ্যালুটা বসালে হবে, এই জেড 2 4। তাহলে হাইড্রোজেনের প্রথম শক্তির যে বা ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণু থেকে নির্গত শক্তি সেটাই ই ওয়ান অফ এইচ, তার কত গুণ হলো? 4 গুণ এসেছে। ওকে, তাহলে এক্ষেত্রে অপশন বিটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এভাবে খুব কম সময়ের মধ্যে এমসিকিউ বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে করে আমরা বোর্ড এক্সামের সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারি। ওকে, 25-এর পর দেখো 26, লিম্যান সারির ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হলো। লিম্যান সারি, ওকে, লিম্যান সারির নিশ্চয়ই N1 N2 ভ্যালুগুলো ফিক্সড করতে হবে। আমরা রিডবার্গের সমীকরণ থেকে এই ধরনের প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করি বা সলভ করি। তো কিভাবে এটা হবে একটু দেখো। কোশ্চেন নাম্বার 26 সেটে এটা কিভাবে করতে হয়, লিম্যান সারির ক্ষেত্রে বলেছে। লিম্যান সারির ক্ষেত্রে রিডবার্গের সমীকরণটা লিখি একবার, যে নিউ বার ইকুয়াল টু RH মানে হাইড্রোজেনের ক্ষেত্রে রিডবার্গের কনস্ট্যান্ট 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এটা হচ্ছে রিডবার্গের সমীকরণ। লিম্যান সারির ক্ষেত্রে N1 N2 ফিক্সড করতে হবে। N1 এর মানটা তো সবসময় 1ই হয়, মানে সম্ভাব্য উচ্চতর শক্তিস্তর থেকে সব 1 নম্বরে নেমে আসবে ইলেকট্রন। ঠিক আছে, আর N2 এর মানটা এখানে ঠিক করতে হবে কত হতে পারে। N2 এর মান দেখো, যেহেতু ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য চেয়েছে, তরঙ্গদৈর্ঘ্য ক্ষুদ্রতম হওয়া মানে শক্তি কিন্তু ম্যাক্সিমাম, অর্থাৎ হাই এনার্জি ট্রানজিশনের কোন রেখাটা হতে পারে, সেটা N2 এর বাস্তব যে মানগুলো আমরা জানি 7 পর্যন্ত যে আছে কক্ষ, তাহলে ম্যাক্সিমাম 7 আমরা ধরবো এখানে। তাহলে N1 = 1 হবে আর N2টাকে 7 ধরে নেব, তাহলেই হবে। এবার নিউ বারের ইকুয়াল টু এইচ বা এই RH এর ভ্যালু কিন্তু দেওয়া নেই এখানে প্রবলেমে, এগুলো অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় দেওয়া থাকে না, এটা একটু মুখস্থ রাখতে হবে। RH এর মান কত হয়? 109677 বা 78 এরকম ধরা হয়, এত সিএম ইনভার্স। ঠিক আছে, বিভিন্ন বই বিভিন্ন থাকে, এটা 78 তো 77ও থাকে, 76ও কিছু কিছু বইতে আছে। তো যাই হোক, আমি এটা ধরে দেখি কি আসে, অপশন কোনো অ্যান্সারের সাথে ম্যাচ করছে কিনা। তো নিউ বার ইকুয়াল টু RH এর ভ্যালু বসাও 109678, এটা 1/1 স্কোয়ার 1 মাইনাস 1 কিন্তু এটা 49 হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে এবার নিউ বার মানে তো 1/λ, তাহলে 1/λ ইকুয়াল টু এটা হচ্ছে 109678, এটা ইন্টু 48/49। ওকে, এরকমই আসছে 48/49। এরপর আমরা এই ক্যালকুলেশনটা করব, দেখব কি আসে। ল্যামডা ইকুয়াল টু, তাহলে ল্যামডাই চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্যটা, উল্টে যাবে 49/109678 ইন্টু 48। ওকে, এই ক্যালকুলেশনটা করতে হবে, একটু করো, করে দেখো কত আসছে।
এটা ক্যালকুলেশন করলে 9.30 ইন্টু 10⁻⁻6 সিএম আসবে। সিএম ইনভার্স ছিল, উল্টে গেলে সিএম হয়ে গেল। ঠিক আছে, এটা কি অপশানগুলো কীভাবে আছে এবার দেখো। সব -8 অর্ডারে আছে সেন্টিমিটারে, তাহলে -8 অর্ডারের আগে নিয়ে যায়, তাহলে -8 অর্ডারে নিয়ে গেলে দুটো দশমিক ডান দিকে দুঘর সরে গেলে 930 আসছে। 930 ইন্টু 10⁻⁻8 সিএম। তাহলে এই ভ্যালুর কাছাকাছি কোনো অপশান আছে কি না? ফার্স্ট অপশানটাতে আছে দেখো 912। তারপরে ওর কাছাকাছি আর কোনো অপশনই নেই, 900-র কাছাকাছি আর কোনো অপশনই নেই। তাহলে 930 এর কাছাকাছি এসেছে, তাহলে এটা কিন্তু 912 এটার সাথে ম্যাচ করবে, কারণ রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বললাম বিভিন্ন বই বিভিন্ন থাকে, ওটা ভ্যারি করে। যাই হোক, অপশন কিন্তু এ হবে এক্ষেত্রে। ক্লিয়ার? আচ্ছা, এরপর পরেরটা কোশ্চেনটা দেখো। প্রদত্ত কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সম্ভব নয়? এ ধরনের প্রবলেম তো আগেই করলাম, জট করে এটা একই রকম প্রবলেম হয়ে যাবে। প্রথমেটা সম্ভব দেখি বোঝা যাচ্ছে, প্রথমটা সম্ভব হবে, সব ঠিকই আছে। সেকেন্ডটা দেখো, এন এর ভ্যালু 4, L2 হলে এম, এটা হতে পারে সম্ভব। সি এরটা একই ভুল আছে দেখো, এন এর ভ্যালু 3-র জন্য এল এর ভ্যালু 3 হয়েছে, সমান ভ্যালু হতে পারে না। তাহলে অপশান সিটা হচ্ছে সম্ভব নয়। ওকে, আর অপশান ডি এটা সম্ভব দেখা যাচ্ছে, সম্ভব হবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু 27-এর অপশান সি হবে। ওকে, পরের কোশ্চেনে যাই। আচ্ছা দেখো, এরপর 28 দেখো কীভাবে কোশ্চেনগুলি আসে। এই ধরনের প্রবলেম আগে একটা করেছিলাম, দেখবে সেখানে 2p বা 2d এরকম একটা, 2d তো হয় না, 2p সম্ভবত ছিল। 2p উপকক্ষে ঘূর্ণায়মান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? কিন্তু এখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা দেয়নি, গৌণ কোয়ান্টাম সংখ্যার মান আমরা ডি থেকে পাই। এখানে কি অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগটা যে বলেছে, এটা কক্ষকীয় কথাটা এখানেও মিসিং আছে। কক্ষকীয়, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই কক্ষকীয় কথাটা মিসিং আছে। সে যাই হোক, এক্ষেত্রে যেহেতু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উল্লেখ করা নেই, তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই হবে কোনটা না, কক্ষকীয় কৌণিক ভরবেগ এটা সমান হবে √L ইন্টু L+1 আর বাইরে h/2π। ওকে, এটা এল এর ভ্যালু তো আমরা ডি এর জন্য এল এর ভ্যালু কত হয়, 2 হয় আমরা জানি। তাহলে 2 বসিয়ে দিলে কত আসে, এটা √6 আসবে, তাই না? √6 ইন্টু h/2π আছে অপশান সি হচ্ছে। দেখো এক্ষেত্রে তাহলে অপশান সিটা হবে রাইট অ্যান্সার। এটাকে আর একটা ফরম্যাটে লেখা যায়, একটু বলে রাখি এখানে, এইভাবে অনেক সময় অপশান দিয়ে দিতে পারে। সেটা হচ্ছে √6h এইচ লিখে ওর মাথাটা এইভাবে কেটে দেওয়া হলো, এটাকে এইচ ক্রস পড়বো আমরা। এটা অ্যাকচুয়ালি এটা মানেই h/2πকে বোঝায়, এটা একটু জেনে রাখো এর সাথে। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন আমরা দেখব কি আসছে। দেখো এরপরে কোশ্চেন কি আসছে। প্রদত্ত কোন আয়ন যুগলের একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়? একই ইলেকট্রন বিন্যাস দেখা যায় প্রদত্ত কোন আয়ন যুগলের? আমরা এই কতগুলি আয়নের ইলেকট্রন বিন্যাস আগে নিয়ে কাজ করলাম, তো সেখানে দেখবে যে Mn2+ এক্ষেত্রেও দেখেছিলাম তার 3d5 আছে, ঠিক আছে। আর Fe2+ এর বের করেছিলাম 3d6, তাহলে Fe3+ এর 3d5 হবে। Fe3+ এর এরও কিন্তু এই 3d কি 5ই হবে, তার মানে এই দুটোরই হবে, একই ইলেকট্রন বিন্যাস দেখা যায়। বোঝা গেল? তাহলে অপশান বি উইল বি দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 29। এরপরে দেখো কি আসছে। কোশ্চেন নাম্বার 30, ভূমিস্তরে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে, Li2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষের ব্যাসার্ধ। এ ধরনের অনেক প্রবলেম আমি করিয়েছি পড়ানোর সময়, আমি গাণিতিক উদাহরণ হিসাবে অনেক এ ধরনের প্রবলেম দিয়েছিলাম। ওকে,
থিওরি পড়ানোর সময়। তো আশা করি এটা সকলেই পেরেছো, তবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো সম্পর্কটা আমরা জানি যে হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ আয়নের ক্ষেত্রে আর এন, এক্ষেত্রে Li2+ বলেছে, তাই Li2+ লিখব। Rn অফ Li2+ ইকুয়াল টু হবে R1 অফ H, হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ ইন্টু কী হয় না n²/z। এটা জেড বাড়লে ব্যাসার্ধ কমে, আকর্ষণ বাড়ে, তো জেড বাড়া মানে আকর্ষণ বাড়বে, ব্যাসার্ধ কমে যাবে, নিউক্লিয়াসের দিকে অনেকটা সরে আসতে চাইবে ইলেকট্রনগুলি। আর এনের মান বাড়লে ব্যাসার্ধ বাড়ে, তাই এরকম এভাবে মনে রাখতে হবে। তো এখানে তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই মানটা তো দেওয়াই আছে, এটা বসিয়ে দাও। 0.53 অ্যাংস্ট্রম বলা আছে, আমরা এটা জানিও হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ 0.53 অ্যাংস্ট্রম হয়। আর n², এবার এটা কততম কক্ষ বলেছে? Li2+ আয়নের দ্বিতীয় বোর কক্ষ বলেছে, তাহলে R2 অফ Li2+, এটা সমান কী হবে না 0.53 ইন্টু এটা 2 বসালে 4/Li এর কত, লিথিয়ামের 3 হয়, 4/3। কোন অপশানে যাবে এটা? ক্যালকুলেশান খুব ইজিলি দেখো, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে অনেক ডিফারেন্স। এই ভ্যালুটা মোটামুটি দেখাই যাচ্ছে যে কখনোই একের থেকে বেশি হতে পারে না। তো একের থেকে বেশি হতে পারে না, যদি হয় তাহলে অপশান বি অবভিয়াসলি হচ্ছে, ঠিক আছে। বাদবাকিগুলো সবই তো 8.0 সব একের থেকে বেশি ভ্যালু দেওয়া আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, এরপরের কোশ্চেনটা কি আছে দেখো, খুব সহজ। আব্বাউ নীতি প্রযোজ্য হচ্ছে না। আব্বাউ নীতি কি? যে নিম্নতর শক্তির কক্ষকে খালি রেখে কখনোই ইলেকট্রন উচ্চতর শক্তির উপকক্ষে যাবে না। নিম্নতর শক্তির উপকক্ষ খালি রেখে উচ্চতর শক্তির উপকক্ষে কখনোই ইলেকট্রন প্রবেশ করবে না, এটা আব্বাউ নীতির মূল কথা। তাহলে দেখো এটা যে নিম্নতর শক্তির কক্ষকে খালি রেখে উচ্চতরতে চলে গেছে এমন কোনো বিন্যাস আছে কি না? আছে, দেখাও। সি, এটা হচ্ছে এস উপকক্ষ আর এটা পি উপকক্ষ, ঠিক আছে। কিছু বলা নেই, আগে আছে মানে একই কক্ষের আমরা ভাববো, একই কক্ষের। তাহলে একই কক্ষের যদি হয় এসের শক্তি কিন্তু সবসময় কম হবে। সেম কক্ষের উপকক্ষ যদি হয় তাহলে অবশ্যই এসের শক্তি পি এর থেকে কম হয়। n+l রুল অ্যাপ্লাই করতে পারো, বা যে শর্টকাট যে প্রসেসটা আমি বলেছিলাম হাইড্রোজেন উপকক্ষগুলির উপকক্ষগুলির শক্তি নির্ধারণের জন্য। তো এক্ষেত্রে তাহলে অবভিয়াসলি অপশান সিটা হবে না, কারণ এস ভর্তি না করে ইলেকট্রন পিতে চলে গেছে, অর্থাৎ নিম্নতর শক্তির উপকক্ষকে খালি রেখে উচ্চতর শক্তির উপকক্ষে ইলেকট্রন ভর্তি করেছে, ঠিক আছে। খালি নয়, মানে এটাতে পেয়ারিং হতো, অ্যাকচুয়ালি পেয়ারিং হওয়ার পর যাওয়ার কথা, সেটা হয়নি, এটাই ভুল হবে। 32, একটি ইলেকট্রনের ভর যদি দ্বিগুণ করা হয় তবে রিডবার্গ ধ্রুবকটি, ভালো করে বোঝো, রিডবার্গ ধ্রুবক, তার ফর্মুলাতে ইলেকট্রনের ভর, সেটা ফর্মুলাতে উপরে ছিল নাকি নিচে, লবে না হরে ছিল, সেটা নির্ধারণ করতে পারলেই হবে, এবং সেটার কত ঘাত সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এটা কী হবে বলো? রিডবার্গের সমীকরণে রিডবার্গ ধ্রুবক যেটি ধরে নেওয়া হয়, আর হাইড্রোজেনের ক্ষেত্রেই ধরছি RH, তার ফর্মুলাটা দেখবে, মানে যে রাশিগুলিকে একত্রিত করে আমরা RH ভাবছিলাম, সেই রাশিটা ছিল কিন্তু 2π² me⁴/CH3, এরকম একটা ফর্মুলা ছিল। এটা হাইড্রোজেন ছাড়া হাইড্রোজেন সদৃশ আয়ন হলে এখানে উপরে একটা Z² গুণ থাকতো, এখানে একটা Z² আসতো যদি হাইড্রোজেনের ন্যায় অন্য কোনো আয়ন হতো। আমি হাইড্রোজেনের জন্য ধরেছি, Z² ধরব। আমাকে যেহেতু ইলেকট্রনের ভরের সাথে সম্পর্কটা রিডবার্গ ধ্রুবকের বের করতে হবে,
তাহলে দেখতেই পাচ্ছ যে একঘাতের সাথে সমানুপাতি, অর্থাৎ আদার সমস্ত যদি ঠিক থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে RH কিন্তু এক্ষেত্রে ভ্যারিজ উইথ কী হচ্ছে, M। ঠিক আছে, আধান এবং এই দুটো তো ধ্রুবকই, আধান ঠিক থাকলে তার ভরটা সাথে RH কিন্তু সমানুপাতি সম্পর্ক। তাহলে স্বাভাবিকভাবে ভর দ্বিগুণ করলে রিডবার্গ ধ্রুবকের মানও কী হবে, দ্বিগুণই হবে। বোঝা গেছে এই সম্পর্ক অনুযায়ী? তো অপশান বি হবে 32 এর, তাহলে অপশান কী হবে, অপশান বি। ওকে, আচ্ছা এরপরে 33, আই পরমাণুর একটি অযুগ্ম ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার সঠিক সেটটি হলো। আই মানে আয়োডিন। আর ইলেকট্রন বিন্যাসে মোটামুটি এখন ওই 30 পরমাণু ক্রমাঙ্ক পর্যন্ত বলেছিলাম করতে, তো আয়োডিনের তো অনেক বেশি। আয়োডিনের ইলেকট্রন স্যার বলবে স্যার আয়োডিনের ইলেকট্রন বিন্যাস কী করে করব, দরকার নেই করার, পুরো ইলেকট্রন বিন্যাসের এখানে কোনো প্রয়োজন নেই। কি বলেছে, এই আই পরমাণুর একটি অযুগ্ম ইলেকট্রনের ক্ষেত্রে কোয়ান্টাম সংখ্যার সঠিক সেটটি। আমরা আয়োডিন মানে হ্যালোজেন শ্রেণীর মৌল, তাহলে ওই শ্রেণীর যে কোনো মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস জানলেই হয়ে যাবে, কারণ একই শ্রেণীর মধ্যে অবস্থিত মৌলের সর্বস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস কী হয়, স্থিতাবস্থায় একই হয়। তাহলে ক্লোরিন তো করিয়েছিলাম, তাহলে ক্লোরিনের বলো তাহলেই হবে। ক্লোরিনের কি আর্গন কোর, সরি আর্গন কোর নয়, নিয়ন কোর হবে। ক্লোরিন 17, নিয়ন কোর হয় 3s2 3p5। ওকে, তাই যদি হয় এটা আয়োডিনের ক্ষেত্রে এরকমই হবে, এইগুলি শুধু বদলে যাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারগুলি। তো সেটা কত হবে না, এরপরের কক্ষে যেটা আছে সেটা হচ্ছে তোমার ব্রোমিন, ক্লোরিন ব্রোমিন, তারপরে আসছে আয়োডিন, তার মানে এটা 3 জায়গায় এটা 5 হবে। ব্রোমিনের জন্য এগুলো 4 হবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর আয়োডিনের জন্য 5 হবে, 5s2 আর 5p5। বোঝা গেল? বিজোড় ইলেকট্রনটা কোথায় আছে? বিজোড় ইলেকট্রনটা নিশ্চয়ই 2s তো ভর্তি আছে, এখানে তো বিজোড় থাকার সম্ভাবনা নেই, তাহলে পিতে 6টা থাকতে পারে, 5টা আছে, তাহলে এখানেই বিজোড়টা আছে। তাহলে এখানে 5টাকে আমি দেখাবো, এই ঠিক আছে, তার মানে 5p এই উপকক্ষটাতেই কিন্তু আয়োডিনের বিজোড় ইলেকট্রনটি আছে, এইটি আগে নিশ্চিত করতে হবে 5pতে। বোঝা গেল? তাহলে কোয়ান্টাম সংখ্যার সেট সবসময় বলতে হয় যখন 4টে কোয়ান্টাম সংখ্যাই বলতে হবে ওই ইলেকট্রনটার। তাহলে ওই ইলেকট্রনটার 4টে কোয়ান্টাম সংখ্যা মানে প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি লিখছি 5, যেহেতু 5p 5, আর পিতে আছে মানে এল এর ভ্যালু কত হবে 1, গৌণ কোয়ান্টাম সংখ্যা হয়ে গেল। তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কত হয়, এল এর মান 1 হলে +1 0 -1, এই দুটোর মধ্যে এই তিনটের মধ্যে যে কেউ হতে পারে, তো এখানে -1 আছে, -1 অপশানটা নিলাম। আর একটা ইলেকট্রনের ক্ষেত্রে তার ঘূর্ণনটা প্লাস হাফ মাইনাস হাফ দুটোই ধরা যেতে পারে, এখানে সেটা ম্যাটার করছে না, প্লাস হাফ দিয়ে অপশন দিয়ে আছে। তাহলে এই সেটটা ম্যাচ করছে, কোয়ান্টাম সংখ্যার সেট এটা আসছে। বুঝতে পেরেছো আশা করি? তাহলে এটা কোন অপশানে ম্যাচ করছে না, অপশান বি, ঠিক কি না? তা এক্ষেত্রে তাহলে অ্যান্সারটা কিন্তু অপশান বি হবে। ওকে, তাহলে আয়োডিনের আমার পুরো ইলেকট্রন বিন্যাস জানার দরকার হলো না, জাস্ট আমরা ওই গ্রুপের যে কোনো একটি মৌলের বাইরে কক্ষে ইলেকট্রন বিন্যাস থেকে এটা আমরা সহজেই বের করে ফেললাম। আচ্ছা, এরপর দেখো 34, সম্পূর্ণ আবর্তনের ফলে পঞ্চম বোর কক্ষে উৎপন্ন তরঙ্গের সংখ্যা হবে। এটা আমি একটা সম্পর্ক পড়িয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো। সম্পর্কটা একটা বলেছিলাম যে 2πr, এটা সমান হয় n ল্যামডা। ওকে, 2πr মানে কি, ওই বৃত্তাকার কক্ষপথটির পরিধি। তাহলে সম্পূর্ণ আবর্তনের ফলে সে কিন্তু পরিধির সমপরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে। ওকে, তার জন্য
সে কতগুলো তরঙ্গ উৎপন্ন করবে না এন নাম্বারে, ল্যামডা হচ্ছে একটা তরঙ্গ এন, এখানে এনের মান কত, পঞ্চম বোর কক্ষ বলেছে, তাহলে এটা সমান 5 ল্যামডা। ওকে, তাই যদি হয় তাহলে এখানে তরঙ্গ সংখ্যা কটা হবে, 5টা, অর্থাৎ পঞ্চম বোর কক্ষে একবার সম্পূর্ণ আবর্তনের ফলে কিন্তু 5টি তরঙ্গ উৎপন্ন হবে। তো অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো, 2p উপকক্ষের অরীয় পর্ব মানে রেডিয়াল নোড, ব্র্যাকেটে ইংলিশ টার্মগুলো দেওয়া আছে, এগুলোর সাথে বেশি পরিচিতি আমাদের, রেডিয়াল নোড এবং কৌণিক পর্বের অর্থাৎ অ্যাঙ্গুলার নোড সংখ্যা হবে। ফর্মুলা আমি বলেছিলাম কীভাবে রেডিয়াল নোড আর অ্যাঙ্গুলার নোড বের করতে হয়। রেডিয়াল নোডের ফর্মুলা কি, রেডিয়াল নোড এটা হচ্ছে n মাইনাস এল মাইনাস 1, আর অ্যাঙ্গুলার নোড ছিল এল সংখ্যক। ঠিক আছে, এবার 3p এখানে বলে আছে, তাহলে 3p এর জন্য ক্যালকুলেশনটা আমাকে করতে হবে। রেডিয়াল নোড হবে, রেডিয়াল নোড হচ্ছে বসিয়ে দাও 3 মাইনাস পি এর ক্ষেত্রে এল এর মান 1 মাইনাস 1 ইকুয়াল টু 1। ওকে, আর পি এর জন্য অ্যাঙ্গুলার নোড হবে, অ্যাঙ্গুলার নোড কত হবে না এল সংখ্যক, এল তো পি এর জন্য এল এর মান 1 হয়। ওকে, সরি 1 হবে, এটা এল লিখেছি, এল মানে এল এর ভ্যালু তো পি এর জন্য 1, তাহলে 1 হবে, রেডিয়াল নোডের সংখ্যা 1, 1 1। রেডিয়াল নোড হবে একটা আর অ্যাঙ্গুলার নোড হবে একটা। অপশান নাম্বার এ, অপশান এ রাইট অ্যান্সার হবে, কারণ এক্ষেত্রে সেটটা আছে 1 1। বোঝা গেছে? এইভাবে নোড বের করবো আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে। এরপর দেখো 36 কী বলছে, n ইকুয়াল টু 2 থেকে n ইকুয়াল টু 1 স্তরে ইলেকট্রনের স্থানান্তরের ক্ষেত্রে কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য উৎপন্ন হয়। এক্ষেত্রে যে পিসিসগুলো দেওয়া আছে সব, সেটা কি না শুধুমাত্র পরমাণু ক্রমাঙ্কের পার্থক্য আছে, 1 ইলেকট্রনিক পিসিস সব ভরের পার্থক্য আছে। তাহলে ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য মানে শক্তিটা বেশি লাগবে, তার মানে তো শক্তির সাথে সম্পর্কটা কি না এইমাত্র বললাম যে ইএন, যে কোনো একটা পদার্থের ক্ষেত্রে ইএন এর সমান হবে E1 অফ এইচ, হাইড্রোজেনের রেসপেক্টে E1 এইচ ইন্টু কী হয় না জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। যেহেতু 2 থেকে 1 স্থানান্তর, তাহলে এনটা এখানে ভ্যারি করছে না, সকলের একই, শুধু জেডের ক্ষেত্রে এখানে হবে, জেডটার ভ্যারি করবে। ঠিক আছে, তাহলে জেডের ভ্যালু যত বেশি হবে শক্তি তত বেশি হবে। জেডের ভ্যালু সবচেয়ে বেশি কার আছে, পরমাণু ক্রমাঙ্ক লিথিয়ামের 3, এইচ প্লাসের 1, ডি এর 1 1 করে, তাহলে অপশন এ, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য মানে বেশি শক্তি ট্রানজিশন। পদার্থ কোন সেটটি একটি ইলেকট্রনের সর্বনিম্ন শক্তিকে প্রদর্শন করে। আগে এরকমই একটা প্রশ্ন ছিল, সেখানে সর্বোচ্চ শক্তি প্রদর্শন বলেছিল, এটা সর্বনিম্ন। তাহলে সর্বনিম্ন মানে উপকক্ষগুলোকে চিহ্নিত করতে হবে। এর উপকক্ষটা কি না 2s, এন আর এল ভ্যালু থেকে উপকক্ষগুলো নির্দিষ্ট করব। উপকক্ষগুলো নির্দিষ্ট না করে এন প্লাস এল ভ্যালু একবারে করে ফেলো, দরকার নেই। এন প্লাস এল প্রথমেরটা 2 হচ্ছে, এন প্লাস এল ভ্যালুটা বলছি। বি এর এন প্লাস এল ভ্যালু কত হবে, 3 হচ্ছে। সি অপশানটাতে এন প্লাস এল ভ্যালু কত হচ্ছে দেখো, অপশান সিতে 3 1 মানে 4, আর অপশান ডিতে 3 0, অপশান ডিতে হচ্ছে তোমার 3 0 আছে, তাহলে 3 হচ্ছে। তাহলে সবচেয়ে এন প্লাস এল ভ্যালু এই অপশানটাতেই কম আসছে 2, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। খুব সহজ এ ধরনের প্রশ্ন অ্যান্সার করাটা। এরপর দেখো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির গাণিতিক রূপটি প্রদত্ত কোনটির দ্বারা প্রকাশ করা যায় না।
গাণিতিক রূপটি আমরা মূল গাণিতিক রূপটি প্রথমে একটা দেওয়া আছে, দেখো প্রকাশ করা যায়। আবার ডেল্টা পি মানে আমরা লিখি কি না ডেল্টা এমভি, যেহেতু ভরের কোনো অনিশ্চয়তা এখানে গণনা করা হয় না, তাহলে ভর বেগের আমরা অনিশ্চয়তা, এটাকে আমরা এম ডেল্টা ভি হিসেবে লিখতে পারি। এমটা নিচে নামিয়ে দিলে কিন্তু এই ফর্মুলা এই সমীকরণটা আসার সম্ভাবনা আছে। তাহলে ওটাও একটা হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি বলতে পারি। আর একটা দেখো বিকল্প রূপ, সেটা পড়ানোর সময় আমি বলেছিলাম কিনা মনে পড়ছে না, এখন আমি বলে দিচ্ছি, দেখে রাখো, যে শক্তি এবং সময় এই দুটোরই অনিশ্চয়তা গুণফলটা h/4π সমান বা বেশি হয়। ঠিক আছে, অর্থাৎ একটি ইলেকট্রনের শক্তি নির্ণয় অনিশ্চয়তা যদি ডেল্টা ই হয় আর সময় নির্ণয় অনিশ্চয়তা যদি ডেল্টা টি হয়, তাহলে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি এটাও গ্রেটার ইকুয়াল টু h/4π হয়। তাহলে অপশান সিটাও একটি বিকল্প রূপ আমরা বলবো এটাকে, অনিশ্চয়তা নীতির বিকল্প রূপ। অনিশ্চয়তা নীতির বিকল্প, এটা মনে রাখো, বিকল্প রূপ। ওটা পড়ানোর সময় যদি বলা না থাকে এখন বলে দিলাম বিকল্প রূপ। তাহলে অপশান ডিতে কোনোভাবে এটা আসছে না, অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, আর দেখো এরপরে আর কোশ্চেন কি আসছে। হাইড্রোজেন পরমাণুর বোর কক্ষে সম্পূর্ণ আবর্তনে যে সময় লাগে তা হলো, আমরা ফ্রিকোয়েন্সি অফ রোটেশন সেটা আমরা দেখব কত সময় লাগছে হাইড্রোজেনের পরমাণুর বোর কক্ষে। ওকে, কীভাবে বের করবে একটু গণনা করে দেখতে হবে। দেখো দেখো এটি বোরের যে প্রথম পস্টুলেট, ওখান থেকেই আমরা কিভাবে গণনা করতে পারি দেখো সহজে। সেখানে গাণিতিক রূপটা কী ছিল, ফার্স্ট যে পস্টুলেট ছিল এম ভি আর ইকুয়াল টু হচ্ছে NH/2π, ঠিক কি না? এখান থেকে ভি ইকুয়াল টু যদি বের করতে চাই, ভি ইকুয়াল টু কত আসবে না NH/2π mr। এক্ষেত্রে আর ইকুয়েশানে কিন্তু আর আছে, আর এর ভ্যালু বসানোর দরকার হচ্ছে না। এবার আবর্তনের ফলে সে মোট কতটা দূরত্ব যাচ্ছে না তার পরিধির সাথে সমান। তাহলে এটা গতিবেগ বেরিয়েছে মানে কি এত ডিস্টেন্স যাচ্ছে পার সেকেন্ডে, সেকেন্ড ইনভার্স। তার মানে আমরা বলতে পারি এই দূরত্ব যাচ্ছে সে 1 সেকেন্ডে, তাহলে 2πr যাবে কত সেকেন্ডে, এই তো। তাহলেই তো একবার আবর্তনে কত সময় লাগবে বেরিয়ে গেল। ওকে, তাহলে আমরা এখানে একটু বলে দিচ্ছি যে NH/2π mr এটা যাচ্ছে 1 সেকেন্ড, আর বাদ বাকি তাকে যেতে হবে কত না 2πr। একবার আবর্তন করলে 2πr দূরত্ব যেতে হয়, তাহলে 2πr দূরত্ব যেতে তার কত সময় লাগবে না 2πr ইন্টু, এটা উল্টে যাবে 2πmr/nh। দেখো এটা ফার্স্ট অপশনের সাথে মিলছে, 4π² mr² /nh আসছে না এটা? ব্যাস, তাহলে অপশান এ হবে, অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। এরপরটা দেখো কি বলছে, এটা তো ফ্যাক্ট বেস কোশ্চেন, এটা আমরা জানি, গণনা করেছি আমরা যে হাইড্রোজেন ভূমিস্তরে থাকলে তার একটি ইলেকট্রনের শক্তি কত হয় না ইলেকট্রন ভোল্ট ইউনিটে সেটা -13.6 হয়। সরাসরি বলে দেওয়া যাবে অপশান সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে দেখো সঠিক নয় কোয়ান্টাম সংখ্যার সেট কোনটা সঠিক নয়, এরকম অনেক প্রবলেম করলাম। দেখো এটা নিশ্চয়ই এবার পারবে, আগেরগুলো যদি না পেরে থাকো, আগেরগুলো আমি কীভাবে করতে হয় বললাম, সেই কনসেপ্ট কাজে লাগিয়ে এটা হয়ে যাবে। ওকে, সঠিক নয় কোনটা না খুঁজে বার করো। দেখো মিসম্যাচ আছে, প্রথম দুটো তো ঠিকই আছে, সি এরটা ভালো করে লক্ষ্য করো। 3 n এর ভ্যালু 3 জন্য এল এর ভ্যালু 2 সম্ভব, কিন্তু এল এর ভ্যালু থেকে এম এর ভ্যালু কি কখনো বেশি হতে পারে? কখনোই না। তাহলে এই অপশানটা মিসম্যাচ। অপশান
3 অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন। ওকে, তো এই 41 কোশ্চেনই ছিল। এখানে কোশ্চেন নাম্বার একটু ভুল ছিল, যাই হোক 39 সম্ভবত টোটাল কোশ্চেন আছে, ওটা একটু কারেকশন করে নেবে। আমি সলভ করে দিলাম, আশা করি বুঝতে কারো কোনো অসুবিধা নেই। এরপরেও যদি কারো কোনো জায়গাটায় বুঝতে অসুবিধা হয়, আমি যেভাবে সলিউশনগুলো দেখালাম আমাকে আলাদা করে কন্ট্যাক্ট করবে। ওকে ওকে, তাহলে এখানে আজকে আমি শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।